অসাধারণ। আর এই মুহূর্তে হারকিউলিসের শিষ্য এখানে শুয়ে আছে। খুব রিস্কি এই ব্যাপারটা। পাকিস্তান পর্ব শেষ, এবার শুরু হলো আরও কিছু ছোট ছোট ঘোরা। কিছু ব্যক্তিগত কারণে আমি এখন আছি পর্তুগালে। তাই পর্তুগাল থেকে কোথায় যাব ঠিক করতে করতে হঠাৎ মাত্র 22 ইউরোতেই পেয়ে গেলাম একটা উইকেন্ডে মরক্কো ঘোরার ফ্লাইটটা ছিল লিসবন থেকে টাঙ্গার অবধি। এয়ারপোর্টে নেমেই নিয়ে নিলাম সেখানকার একটা সিম। এই হলো টাঙ্গার এয়ারপোর্ট। এখন বাজে রাত 2টো। যেহেতু আমি গিয়েছিলাম খুব অল্প দিনের জন্য, মাত্র একটা উইকেন্ডের জন্য, তাই আমি করে নিয়েছিলাম একটা গাড়ি ভাড়া, যাতে আমার ওখানে ঘোরাটা এবং থাকাটা একটু সহজ হয়ে যায়। গাড়িটা আমি আগে থেকেই বুক করেছিলাম অনলাইনে, তার জন্য রয়েছে বিভিন্ন রকম ওয়েবসাইট। আর এদের অফিসটা থাকে একদম এয়ারপোর্টের সামনেই। এই যে পুরো পার্কিংটা দেখা যাচ্ছে, এই পুরো পার্কিংটায় যতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে প্রত্যেকটা কিন্তু এখানে এই কোম্পানির ভাড়ার গাড়ি। এখানে বিড়াল খুব ফ্রেন্ডলি, গাড়ি পার্ক করার সাথে সাথে এসে পেঁও পেঁও করা শুরু করেছে। এই এই কি বিড়াল না কুকুর? তুমি কোনটা? এখন 2 মিনিট হেড ম্যাসাজ অলরেডি দিয়েছি, আরো 2 মিনিট, ভোর 3টের সময়। আর কোথায়? ফুল বডি। এবার আসি। কাল সকালে, মানে অলরেডি সকাল, আরেকটু সকালে দেখা হবে, ঠিক আছে? টাটা, পেঁও পেঁও। Booking.com থেকে 20 ইউরো দিয়ে আমি বুক করে নিয়েছিলাম ট্যাঙ্গার শহরে এই রুমটা। এটা ছিল একজনের বাড়িতে, সে এরকম একটা করে রুম ভাড়া দেয়। এই শহর থেকে এখনই চলে যাব, এটা ছিল শুধু রাতটুকু কাটানোর জন্য একটা রুমের ব্যবস্থা। এই হলো লোকেশনটা যেখান থেকে এখন চলে যাব, মানে যেখানে আমার অ্যাকোমোডেশনটা ছিল। এই হলো গাড়িটা। এখানে বাড়িগুলোর আর্কিটেকচার বেশ ইন্টারেস্টিং আমার কাছে লাগছে। হ্যালো সবাইকে, নমস্কার, ওয়েলকাম টু মিস বংরোভার। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ওয়েলকাম টু মরক্কো। আমি আজকে এসেছি মরক্কোতে, কালকে রাতে এসেছি মরক্কোতে। এখন আমি আছি ট্যাঙ্গার নামে একটা শহরে, আর আমি এখন যে জায়গাটায় আছি সেটা এয়ারপোর্ট থেকে খুব কাছে। তো আজকে বেশ কিছু প্ল্যান আছে, কিছু কিছু জায়গা ঘুরতে যাব, কিছু কিছু জায়গা দেখবো আমরা সবাই একসাথে। তো আশা করি ভিডিওটা সবাই শেষ অবধি দেখবে, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আর লাইক করে জানিও। আমি এখন যে জায়গাটা এসেছি সেই জায়গাটার নাম হলো ক্যাপসপার্টল। তো এটা একটা বেশ ভালো ভিউ পয়েন্ট হবে যেখানে যাব। সেই ভিউ পয়েন্টটা অ্যাকচুয়ালি আটলান্টিক মহাসাগর আর জিব্রাল্টার স্ট্রেট একসাথে মিশেছে। আর তাছাড়াও এই জায়গাটার অনেক হিস্ট্রি আছে, অনেক, সেগুলো তো আস্তে আস্তে বলবোই আমি জায়গাটা দেখাতে দেখাতে। এই জায়গাটাকে আফ্রিকার সব থেকে উত্তর পশ্চিমের মানে পয়েন্টও বলা হয়, এই যে জায়গাটা এখন আছি। একটা খুব অদ্ভুত ব্যাপার হলো, এতদিন যত জায়গায় গেছি সেই জায়গার থেকে এই জায়গাটা পুরো মানে রাস্তাঘাট এবং চারিদিকের পুরো পরিবেশের আর্কিটেকচার সম্পূর্ণ আলাদা। মানে কোনো কিছুর সাথে আমি সেটাকে ঠিক ম্যাচ করাতে পারছি না যে হ্যাঁ ওই জায়গাটার মতো বা এই জায়গাটার মতো, ভীষণ আলাদা। আর রাস্তায় লোকজনের খুব অভাব, কেন আমি জানি না। মানে সে ছেলেই হোক বা মেয়েই হোক, মানে খুবই কম সংখ্যায়, হাতে গুনে দেখেছি এখনো অব্দি। মানে যতটুকু এসেছি, বেশিক্ষণ আসেনি, 10 মিনিটের রাইড ছিল। তো দেখি এবার ভিউ পয়েন্টে যদি লোকজন দেখা যায়। এখানে যে কারেন্সি চলে সেটাকে মরক্কান দিরাম বলা হয়। আর যেমন দুবাইতে দিরাম চলে, দুবাইয়ের দিরাম, এখানে তেমনই মরক্কান দিরাম চলে। আজকের ওয়েদার হলো 25 ডিগ্রি। রোদটা না উঠলে বেশ ভালো লাগছে, রোদটা উঠলে কিরকম একটা স্যাঁতস্যাঁতে হিউমিড হয়ে যাচ্ছে ব্যাপারটা। চারিদিকটা আমি দেখাচ্ছি একবার। রাস্তা এটা অ্যাকচুয়ালি একটা হাইওয়ে, ঠিক হাইওয়ে না, 50-এর রাস্তা, 50 হলো স্পিড লিমিট এই রাস্তাটার। তো এই রাস্তার ধারেই একটা যেখানে পার্কিং ছিল, পার্কিং নিল হলো 10 দিরাম, মানে 10 মরক্কান দিরাম। তো এবার আমি চারিদিকটা দেখাচ্ছি।
এই হলো রাস্তাটা। রাস্তাগুলো বেশ ভালো অ্যাকচুয়ালি, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকের লাইটগুলো বেশ সুন্দর রাস্তার মধ্যে মধ্যে রাখা। এসে গেছি, এটা প্রথম দেখবো। এটার নাম হলো হারকিউলিস কেভ। এইটা হলো কেভটা, এখান থেকে যাওয়ার। আর এইটা হলো সামনের বিচ। এইটা হলো কেভ যেটা এখন যাব। আর তার সামনেই বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র রেখেছে এখানে বিক্রি করার। আমার একটা এরম ছিল ছোটবেলায়। যাওয়ার সময় একটা এখান থেকে অবশ্যই কিনবো। আমি যেখানেই যাই একটা করে কালেক্ট করি ম্যাগনেট। এখানে লোকজন দেখা যাচ্ছে, সেটা ভালো। বলা হয় হারকিউলিস নাকি এখানে শুয়েছিলেন, আর এই মুহূর্তে হারকিউলিসের শিষ্য এখানে শুয়ে আছে। আর হিস্ট্রিতে জানা যায় যে যীশুখ্রিস্টের 6000 বছর আগে এই যে জায়গাটা, সেখানে নিওলিথিক লোকজনেরা তাদের এখানে বসবাস ছিল। এবার কেভটা আমি দেখাচ্ছি। তো ঢুকেছিলাম ওখান থেকে। কত বড় আমার এখনো আইডিয়া নেই, তবে আমি আস্তে আস্তে পুরোটাই দেখাবো। ও আমি অ্যাকচুয়ালি ওইখান থেকে ঢুকছিলাম, ঢোকার রাস্তাটা এইটা। ও এখানে টিকিট রয়েছে। এখানের দাম হলো 80 টাকা করে ফরেনারদের জন্য, মানে বাচ্চাদের 40 দিরহাম, ফরেনারদের জন্য 80 দিরহাম। যে এখানে লেখা আছে অ্যাডাল্টস 80, চিলড্রেন 7 and 13 years 40 দিরহাম। টিকিট কেটে নিলাম। এখানের একটা সমস্যা হচ্ছে না, এখানে কোথাও কার্ড চলে না। লেখা থেকে কার্ড চলবে, মানে ফটো দেওয়া আছে যে কার্ড অ্যাকসেপ্ট করা হয় হেন তেন, কিন্তু যখন জায়গাটা অ্যাকচুয়ালি যাওয়া হবে বলবে না মেশিন কাজ করছে না। এখনো অবধি একটা জায়গাতেও কার্ড চলেনি, সব জায়গায় ক্যাশেই দেওয়া নেওয়া চলছে। এবার ঢুকছি মেন কেভে। কেভের ভেতরটা অন্ধকার, তো কতটা ভালো উঠবে জানি না, নিজের মতো চেষ্টা করছি। ট্যাঙ্গিয়ারের উপকণ্ঠে হারকিউলিস গুহা অবস্থিত। এই প্রাকৃতিক বিস্ময়ের শুধুমাত্র আটলান্টিক মহাসাগরের দারুণ দৃশ্যের জন্য বিখ্যাত নয়, এটি প্রাচীন পৌরাণিক গল্পের সাথেও জড়িত। কিংবদন্তি বলে গ্রিক বীর হারকিউলিস তার 12টি চ্যালেঞ্জের সময় এখানে বিশ্রাম নিয়েছিলেন, যখন তিনি ইউরোপ আর আফ্রিকার মাঝে থাকা পাহাড়টি ভেঙে আলাদা করেন, যেটি এখন জিব্রাল্টার স্ট্রেট নামে পরিচিত।
গুহার সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর প্রবেশদ্বার, যা সমুদ্রের দিকে মুখ করে রয়েছে এবং ভেতর থেকে দেখলে আফ্রিকা মহাদেশের আকৃতির মতো মনে করা হয়। এটি অগণিত গল্পের জন্ম দিয়েছে। স্থানীয়রা বিশ্বাস করে যে এটি আফ্রিকা এবং এর জনগণের মধ্যে গভীর সংযোগের প্রতীক। কেভ দেখা শেষ, জাস্ট 2 মিনিটের একটা হাঁটা ছিল। যত টাকা নিল তার আমার সেই টাকাটার আমার একটুও ওয়ার্থ মনে হলো না কেভের এই 2 মিনিটের হাঁটাটা, কারণ ভেতরে তেমন কোনো হিস্ট্রি যে সেখানে প্রিজার্ভ করেছে খালি কেভটাই একটুখানি আছে, বাকিগুলো সব বন্ধ চারিদিকটা। মানে যা সোজা পথ যেটা দেখালাম সেটাই আছে। এখানে আরেকটা জায়গা আছে যেখানে এন্ট্রি ফি নিচ্ছে 5 টাকা করে, ভিতরে কিছু একটা আছে, মানে 5 দিলাম, দেখা যাক, ঢুকে দেখি। এখানে ওই পাখি কাঁধে বসিয়ে ফটো তোলার একটা প্রথাটা আছে, যেটা আমি কাতারে দেখেছিলাম। তো এবার নিচটা যাব, উপরটা তো দেখলাম, নিচে দেখি কি আছে। ও আচ্ছা, নিচে এইখানে একটা পেন্টিং রয়েছে সুন্দর। এগুলো সব গুহারই পার্ট, কিন্তু তবে আমার ওই জায়গাটা যত টাকা নিল তার থেকে এটা অনেক বেশি ভালো লাগছে। এই জায়গাটা দেখে, এই দিকটা আগে দেখি কি আছে। ঝর্ণার জল ঝরছে আর এখানে বিভিন্ন মূর্তির ছবি। নিচে রয়েছে একটা দোকান জিনিসপত্র কেনার, আর সেম ঝর্ণা। আর এখানে আরো কিছু মূর্তি। তো এই জায়গাটাই এতক্ষণ ওখান থেকে এই জায়গাটা দেখছিলাম, তো এখন নিচটায় নামলাম। এবার একটা ম্যাগনেট কিনেই এখান থেকে বেরিয়ে যাব। এবার দেখি ম্যাগনেট কত টাকা চায়। যেখানেই যাচ্ছে টাকা চাইছে, কারণ কেভ থেকে বেরিয়ে যে আরেকটা ছোট জায়গায় ঢুকলাম, ওটা কেভেরই পার্ট, ওটার জন্য আলাদা করে 5 টাকা করে নিচ্ছে। 5 টাকা অনেক নয়, বাট অলরেডি এত টাকা নেওয়ার পর আবার কেন 5 টাকা? যাই হোক, আমার ভিডিওতে চিৎকার করে লাভ নেই। আমি এবার দেখি ম্যাগনেট কি আছে, কোনটা নেওয়া যায়। এইটা বেশ ভালো। এটা লেখা আছে মরক্কো, এটা এই সিটিটার নাম। দুটোই একসাথে লেখা আছে, এমন কিছু যদি পাই। এগুলো বেশ ভালো। তো আমি এইটা নেব। ম্যাগনেট, this one how much? This? Yeah, €1. €1. Yeah. Okay. You take cash or card? La cash. Cash? Okay, yeah, I will have it. Thank you. নিয়ে নিলাম এটা, বেশ কালারটা বেশ ভালো লাগছে আমার মুখের উপরে।
অন্যটাও ভালো ছিল, কিন্তু আমি যেটা দেখি তার পরেরটাই আমার ভালো লাগে, জানি না, একটু সিম্পলের ওপরে ভালো লাগে। আরেকটা যেটা ওই আমি যখন টাকা বার করছি ওকে দিচ্ছি, তখন আমাকে জিজ্ঞেস করছে আমি হাতে মেহেন্দি পরবো কিনা। মেহেন্দি কিন্তু এখানে খুব প্রচলন আছে, পুরো মিডল ইস্টে থেকে শুরু করে আমাদের ওখানে মানে মেহেন্দি জিনিসটা খুব চলে। জবা ফুল গাছ অনেকদিন পর দেখলাম। অনেক ফুল ফুটে রয়েছে। এখানকার ভাষা হলো আরবিক আর ফ্রেঞ্চ। আরবিক লোকাল ভাষা, আর ফ্রেঞ্চ কারণ ফ্রেঞ্চরা এখানে 1912 থেকে 1956 অবধি ওরা এই জায়গাটাকে মানে মরক্কো ওরা কলোনাইজ করে, সেই জন্য এখানে ফ্রেঞ্চও বলা হয়, মানে ভালো রকমই ফ্রেঞ্চ বলা হয়। ইংলিশ খুব কম, এই টুরিস্টিক জায়গাগুলোতে অত ভেঙে ভেঙে একটু আধটু বলবে, তাছাড়া একদমই না। চলে এসছি ক্যাপস পার্টল। ওইদিকে দুরকম টিকিটের ব্যবস্থা, এইখান থেকে যাওয়ার জন্য একটা, আবার এই অবধি যাওয়ার জন্য আরেকটা। তো আমি আর এই খপ্পরে পড়বো না, এখান থেকেই আমি দেখে নিচ্ছি। এই বিচের ভিউ আমি ওখান থেকেও দেখেছি। তো এই হলো সেই পয়েন্টটা যেটাকে বলা হয় উত্তর পশ্চিমের, সব থেকে উত্তর পশ্চিমে যে পয়েন্টটা রয়েছে সেটা এটাই, এই লাইট হাউসটাকে বলা হয়। আর এই হলো এখানকার চারিদিকের পরিবেশ। দূরে এখানে এরকম রয়েছে। এখানে ফাঁকা হলো নর্মাল রাস্তা, কিন্তু আমি যখন কোনো টুরিস্টিক পয়েন্টে যাচ্ছি সেখানে কিন্তু ভালোই ভিড়। এখানটা দেখে এখন ফাঁকা মনে হচ্ছে, মেন টুরিস্ট আছে ওর ভিতরে, যেখানে ওই পয়সা দিয়ে ঢুকে ওটা দেখার। তো আমি এখন আর ওইদিকে যাব না, কারণ আরেকটা খুব সুন্দর জায়গায় যাওয়ার প্ল্যান আছে। অলরেডি আমার হাতে টাইম কমে আসছে, দেরি হয়ে যাচ্ছে। সে জায়গাটা এখান থেকে বেশ অনেকটাই দূরে, তো এখান থেকে এখন টানা আর কোথাও না দাঁড়িয়ে ওইখানে যাব। এখন বাজে 4:10। সকাল থেকে তেমন কিছু খাওয়াও হয়নি। তো হাইওয়ের ধারে যেতে যেতে দেখলাম এইদিকে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, এই পাশে এইদিকেও। তো এবার দেখবো কোনটাতে খাওয়া যায়, কোনো একটাতে যেটায় বেশি লোক সেটাতেই যাব, কম লোকে যাব না। এখানে পেঁয়াজ। এবার রাস্তা ক্রস করার একটা খুব মজার ব্যাপার, এখানে আমরা সবাই জানি এখান থেকে ক্রস করতে হয়, কিন্তু কোনো গাড়ি দাঁড়ায় না, নিজের প্রাণ হাতে নিয়ে গাড়ির দিকে করুণভাবে তাকাতে তাকাতে যেতে হয়। তো এখন সেই চেষ্টাই করব, কিন্তু পা এগোচ্ছে না আমার। একটু কম হলে তখন এবার আমি হাঁটা শুরু করব। বাপরে, খুব রিস্কি এই ব্যাপারটা। তো এইটা চুজ করলাম ফাইনালি। এইটাতে বেশ ভিড় বেশি, টাইমও হয়তো অনেক বেশি লাগবে, তো তাও খাবারগুলো দেখে বেশ ভালো লাগছে। দেখি কি পাওয়া যায়। এই হলো ভিতরটা, বাইরে জায়গা নেই একদমই, তো বাইরে বসছি না, ভিতরেই বসবো। সব কেক টেক রয়েছে। এইগুলো বিভিন্ন রকম খাবার, কোনটা কি মানে এটা ভাত, এটা নুডলস জানি, বাট স্পেসিফিক ডিশটার কোনো আইডিয়া নেই। এগুলো স্যালাড, তো সেটা মেনু দেখলে বুঝতে পারবো, দেখা যাক। এবার চলে এসেছে মেনু, বেশ অনেক কিছুই আছে। চিকেনের কিছু আইটেম খুঁজবো, আমি এখনো পড়িনি, আমি জাস্ট মেনুটা দেখাচ্ছি, তারপর ভালো করে মেনুটা পড়ে আমি অর্ডার করবো। তো চলে এসেছি, বসে পড়েছি। এবারে অর্ডার করতে অনেকটা টাইম লাগলো, কারণ মেনুতে যা যা দেখছি প্রত্যেকটা ওই আমাকে ফটো তুলে গুগল ট্রান্সলেটে গিয়ে সব ট্রান্সলেট করে করে দেখতে হচ্ছিল। মেনুর থেকে বেটার আমি কি করি, যখন মেনু দেখি তার সাথে সাথে আমার আশেপাশেও দেখি কে কি খাচ্ছে। এবার যার প্লেটটা বেশি ইন্টারেস্টিং, আমি যে আর কি অর্ডার নিতে আসে তাকে জিজ্ঞেস করি যে ওটা
তো সেরকমই আমারই ঠিক এই পাশেই একজন এই ফ্যামিলি বসে আছে, তারা বেশ মিক্স গ্রিল মাংস নিয়েছে, তার সাথে স্যালাড আছে আর ফ্রাইস, তার সাথে রুটি, এরকম সব রয়েছে। বেশ প্লেটটা দেখতে খুব ভালো লাগছে। তো আমি জিজ্ঞেস করলাম, একটাও কেউ ইংলিশ বলে না এখানে, সব ফ্রেঞ্চ বা আরবিক, মানে এখানকার যে আরবিক। তো জিজ্ঞেস করার পরে আমার মানে গুগল ট্রান্সলেটেই কথা হচ্ছে আর কি। তো আমাকে বললো ওগুলো চুজ করতে হয়। তো আমাকে নিয়ে গেল ওদের যেখানে এগুলো হচ্ছে, সেখানে বিভিন্ন রকম মিটের অপশন ছিল। তা আমি ওর মধ্যে চিকেন আর ল্যাম নিয়েছি গ্রিল, আর তার সাথে একটা বোধহয় ল্যামের একটা কোফতা টাইপের এরকম বড় বড় গোল গোল, ওইগুলো নিয়েছি। আর তার সাথে ছিল স্যালাড। এবার যেটা আমি মাংস অর্ডার করেছি সেটার কোয়ান্টিটি সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, কিন্তু এখন একটা স্যালাড এসছে। এইটা হলো স্যালাডের কোয়ান্টিটি, প্রাইস দিয়ে গেছে। তো স্যালাডের মধ্যে আছে টুনা, ডিম, সেদ্ধ করা বিট, পাস্তা, পেঁয়াজ, এটাও সেদ্ধ, গাজর, শসা, আর এটা হলো ভাতের সাথে কোনো একটা সস মিশিয়েছে। আর এইগুলোই, মানে পুরো একটা স্যালাড খেলে এমনি পেট ভরে যাবে, এটার সাথে আর অন্য কিছু লাগবে না। শেষ তো হবে না, ছোঁয়া হবে আর কি। এবার মাংসর কোয়ান্টিটি কতটা আছে সেটা দেখতে হবে। যদি বেশি আসে, আশা করি এইটার মাংসটা আমি পার্সেলও মানে করে নিয়ে যেতে পারবো, প্যাক করে নিয়ে যেতে পারি এখান থেকে। রুটিও বেশ অনেকগুলো, এগুলো এরম রুটি। এসে গেছে ল্যাম আর চিকেন মিক্স করা রয়েছে। এইটার সাথে দিয়ে গেল গরম গরম টমেটোর একটা সস আর ব্ল্যাক পেপার। এটা হলো ল্যাম, ভালো গন্ধ। দারুণ খেতে। এটা হলো অনেকটাই রেশমি কাবাব টাইপের খেতে। অসাধারণ খেতে। এবার খাবারটা খেয়ে নিয়ে আবার যাত্রা শুরু করতে হবে। খাওয়া শেষ, এবার চলে যাব। প্যাক করানোর আর প্রয়োজন হয়নি, কারণ খালি চিকেনগুলোই খেতে পেরেছি। আর যে রেশমি কাবাব টাইপের ছিল ল্যামের, ওটা। বাকি যে ল্যাম্বের যে শিক কাবাব আর কিরকম একটা লেগ মতো ছিল ছোট, ওইগুলো খাওয়া যায়নি, এত ড্রাই। একটা ছিল খুব ড্রাই, একটা ছিল প্রচন্ড অয়েলি। তো আমার ঠিক ওগুলো ভালো লাগে না। চিকেনটা খুব ভালো ছিল, বেশ লেবু টেবু দেওয়া, ভালো টক টক করে। তো ওইগুলোই খাওয়া হয়ে গেল। স্যালাড কিছুটা খাওয়া গেছে, স্যালাড আর প্যাক করিনি, কারণ সবজিগুলো খেয়ে নিয়েছিলাম। ওই টুনা আমি খাই না। এবারে পার হব আবার প্রাণ হাতে নিয়ে, হয়ে আবার শুরু করব। এখনো 1.5 ঘন্টা রাস্তা আছে ড্রাইভ করে। Wait. নিয়ে তো নিলাম, খুব বয়স্ক দিদা ওরম করে বলছিল 5 দিরহাম করে, কিন্তু এটা কি আমার কোনো আইডিয়া নেই।
ভালো গন্ধ, কিন্তু কোনো স্পাইস হবে। এবার প্রাণ হাতে নিয়ে ওই পার হওয়ার পালা। দেখি কে যেতে, আমি না গাড়ি, আমাকেই জিততে হবে। যারা এখানকার তারা কত কনফিডেন্টের সাথে কাজগুলো করে। ডান, বেঁচে গেছি। তো ফাইনালি চলে আসলাম অনেক ঘন্টা পর। অনেকক্ষণ ধরে যেখানে আসার চেষ্টা করছিলাম, এই জায়গাটার নাম হলো শেফ শাওয়েন, যা দ্য ব্লু পার্ল নামে পরিচিত। এটি উত্তর মরক্কোর রিফ পর্বতমালার একটি ছোট্ট শহর। শহরটি তার সুন্দর নীল রঙের বাড়ির জন্য বিখ্যাত। কেউ কেউ বলেন যে রংটি ইহুদি রিফিউজিদের দ্বারা প্রবর্তিত হয়েছিল, যা আকাশ এবং স্বর্গের প্রতীক। অন্যান্যরা বিশ্বাস করেন যে এটি মশা দূরে রাখতে সাহায্য করে, যা শহরকে শীতল করে তোলে। আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল। এই জায়গাটা খুব সুন্দর, এই যে পুরো জায়গাটা বেশিরভাগ এখানে বাড়ি, রাস্তার পাশের দেওয়াল, এগুলো সব ব্লু কালারের করা। এই ব্লু রং করার কারণ হলো যেটা আমি পড়ে জানলাম, সেটা হচ্ছে এনারা বোঝাতে চান যে আমাদের উপরে ভগবান আছেন, যে যেটাই মানি। আর উপরের আকাশের রং নীল, সেই জন্য এখানে সেটাকে জাস্ট রিমাইন্ড করার জন্য এখানে এরকম একটা সাদা নীলের কম্বিনেশন বেশিরভাগ জায়গায়। আর প্রচুর বিল্ডিংও এখানে নীল নীল আছে। আর এখানে একটা বাজার আছে, সেই বাজারটার দিকে আমি এখন খুঁজছি, বাজারটা কোন দিকে। তাছাড়াও আমি এখন দেখাচ্ছি চারিদিকটা, বেশ সুন্দর। এখানে বেশ ইন্টারেস্টিং একটা ওয়াল পেন্টিং আছে, সুন্দর। ভিতরে বোধহয় বাজার আছে একটা, সেটারই খোঁজে এসেছিলাম। এখানে বেশ জিনিসপত্র বিক্রি হচ্ছে, রসুন, এটা কি জানি না, আর ওইটা যেটা আমাকে ওই দিদা দিল। তো বিভিন্ন রকম জামা কাপড়, টুপি, শীতে পরার সানগ্লাস, এইসব। নাইস। এইগুলো বোধহয় এখানকার চাবি ঝোলানোর যে হয় দেওয়ালে লাগায় সেইগুলো। তাছাড়া ওই কাঠের কারুকার্য করা সুন্দর সুন্দর জিনিস। এগুলোর দাম এখানে লেখা নেই আসলে, এখানে এরা লেখে না। যখন কোনো টুরিস্ট এসে জিজ্ঞেস করে কত, একটা আকাশ ছোঁয়া দাম বলে দেন, ওই জন্য দাম লেখা থাকে না। এখানে দেখি আর কি আছে। এখানে ভিড় বাড়ছে। এখানেও টুপি, এখানে কসমেটিকের দোকান। এই যে সিটিটা এইরকম দেখতে অ্যাকচুয়ালি দিনের বেলায়। আমি রাতে এসে পৌঁছালাম, তো আমার আর দিনের বেলা দেখা হলো না। দেখি এগুলো কত। How much is this one? This is 5 dirham. This is 10 dirham. Okay. This is 10. This is 15. 15? Yeah, 15. 1 5. Oh, 1 5. This is 5, 10, 15. Okay. This is 10 dirham. All of this. Okay. তো আমি এইটা নেব। এইটা নেওয়ার কারণ হলো এটা একটু ফটোর মতো, ছবি আর কি, সেটাকেই ল্যামিনেট করে করেছে।
তো এই হলো ভিতরে দোকানটা, এখানে অনেক কসমেটিক পাওয়া যায়। তারপরেই শুরু হয় এই সুন্দর ব্লু সিটিটা, মানে অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, এখন আরো মানে ওই বেশি করে কালারটা আস্তে আস্তে এখান থেকে আসতে শুরু করে। এখন আমার নিজের ওপর রাগ হচ্ছে আমি কেন ওখানে 6 ঘন্টা ধরে খেলাম, কারণ দিনের বেলায় এটা ভীষণ সুন্দর দেখতে লাগবে, এখন মানে তার 1% বোঝা যাচ্ছে না যে দিনে কতটা সুন্দর লাগবে। জাস্ট দেখো, মানে অসাধারণ। আমি এখানে কালকে হয়তো আবার আসবো, কারণ আমার ঠিক এখন পোষাচ্ছে না এটা দেখে এরকম ভাবে। এটা অ্যাকচুয়ালি লোকজনের বাড়ি, এটা একজনের বাড়ি, তারই ওঠার জায়গা। এখানে আরো একটা বাজার, বাজার মানে ছোট ছোট দোকান টাইপের আর কি, জুতো জামা সেই সবের। আমি এখন চোখ দিয়ে যে কি দেখছি সেটা আমি এই মুহূর্তে, যেহেতু দিনের আলো নেই তাই আমি ক্যামেরায় তুলে ধরতে পারছি না। তো আমার প্ল্যান হলো আমি কালকে সকালে, মানে যখনই বেরোই কালকে, সবার আগে আমি এইটা দিয়ে শুরু করব, কারণ জায়গাটা অসাধারণ, আমার তো দারুণ লেগেছে আর আমি সেটা সবার সাথে শেয়ারও করতে চাই। কিন্তু আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, কারণ এখন আমি হোটেলে ফিরে যাব। আজকে আর ডিনার করব না, কারণ যা খেয়েছি তা দুদিনের খাবার। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা। এইটা হলো আমার হোটেল, হলো বাথরুম, এই যে আমি, আর এই হলো রুম। এই জাস্ট ঢুকলাম, এইখানে 2 নাইট থাকবো।